সম্মানিত দর্শক, রাজ টিভির নিয়মিত আয়োজন প্রশান্তি হাসপাতাল লিমিটেড সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুদেব সাহা। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ক্যান্সার গবেষক, প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ সৈয়দ হুমায়ুন কবির। চলুন দর্শক পরিচিত হই আমাদের অতিথির সঙ্গে। জনাব হুমায়ুন কবির, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রাজ টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা মূল আলোচনায় যাব, তার আগে দেখে আসবো আজকের পত্রিকার শিরোনামগুলো। চলুন দর্শক দেখে আসি আজকের পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম। দৈনিক জনকণ্ঠ, জোরালো পদক্ষেপ চাই, রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রী। এ মাসেই ফের বড় পরিসরে ভ্যাকসিন ক্যাম্পেইন। করোনার উপসর্গ থাকলে কোনো শিক্ষার্থীকে স্কুলে পাঠাবেন না, শিক্ষামন্ত্রী। করোনায় ঝরে পড়া শিক্ষার্থীরা বিয়ের পিড়িতে। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের $18 কোটি সহায়তা। ই কমার্সে প্রতারণা বন্ধে কঠোর পদক্ষেপ চান রাষ্ট্রপতি। দৈনিক ইত্তেফাক, স্কুল কলেজে পরিচালনা কমিটির প্রয়োজন কেন? রোহিঙ্গা সমস্যার সমাধান করতে না পারলে মহাবিপদ, প্রধানমন্ত্রী। জাতিসংঘে আজ ভাষণ দেবেন শেখ হাসিনা। যুগান্তর, ই অরেঞ্জ গ্রাহকদের পুলিশের লাঠিপেটা, আটক 10 আহত 3। বিএনপির দ্বিতীয় দফা সিরিজ বৈঠকের শেষ দিন। ওয়ান ম্যান শো, দলের সঙ্গে জোট নয়। জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে। ই কমার্সের প্রতারণা, আলেশা মার্ট সহ 9 প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু। মানব কণ্ঠ, আক্রান্ত হচ্ছে স্কুল শিক্ষার্থীরা। করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জে 8ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু। রোহিঙ্গাদের ফিরে যেতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সংকট সুরাহা করার তাগিদ প্রধানমন্ত্রীর। জাতিসংঘে আজ ভাষণ প্রধানমন্ত্রীর। অবশেষে আগাম জামিন চাইলেন আনভির। 18 বছর পর্যন্ত শিশু, এই আইন নিয়ে চিন্তার সময় এসেছে। সময়ের আলো, যত ক্ষতি করছে রোহিঙ্গারা, বনজ সম্পদ ও পরিবেশ ধ্বংস, হুমকিতে জীববৈচিত্র্য। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হবে, প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, খবর নেই বিএনপি জোটের। বিদায়ী ইসির টেনশন বাকি ভোটে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, রোহিঙ্গা নিয়ে কথা মালা নয়, দ্রুত উদ্যোগ নেওয়া চাই। মানব জমিন, সাল্লার সেই ঝুমন দাসের জামিন। হবিগঞ্জ ও সিলেটে ব্যাংক লুটের মিশনে নেমেছিল ওরা। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর তাগিদ প্রধানমন্ত্রীর। 3 কর্মকর্তা প্রত্যাহার, তদন্ত কমিটি। ইউনিয়ন ব্যাংকের ভল্টে 19 কোটি টাকার গড়মিল। আমাদের সময়, বিদ্যুৎ শিল্প খাতে গ্যাস সংকট চরমে। আইন প্রণয়ন ও রেগুলেটরি অথরিটি গঠন কাজ শুরু। ই কমার্স প্রতারণা, রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে বিশ্ব সম্প্রদায়কে সবকিছু করতে হবে। দর্শক, এই ছিল আমাদের হাতে রাখা আজকের পত্রিকার শিরোনাম। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। জনাব হুমায়ুন কবির, আজকের পত্রিকার শিরোনাম শুনছিলেন। অনেকগুলি বিষয় এসেছে আমাদের পত্রিকার শিরোনামে, আমরাও বিভিন্ন বিষয়ে কথা বলবো। আমরা সর্বপ্রথম রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে কথা বলতে চাই। রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে আন্তর্জাতিক অংশীদারদের উচ্চ পর্যায়ের বৈঠকে এক আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হবে। এদিকে বাংলাদেশের রোহিঙ্গাদের $18 কোটি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘ। সব মিলিয়ে আপনি কি বলবেন? চমৎকার একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, আসলে আপনাকে অনেক ধন্যবাদ। রোহিঙ্গা ইস্যুতে আসলে আমাদের যে অবস্থা, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী যে ভূমিকা নিচ্ছেন, চমৎকার ভূমিকা। এর আগে উনি সবসময় বলে আসছেন রোহিঙ্গাদের বিষয়ে। যখন আমাদের দেশে রোহিঙ্গারা প্রথম আসেন,
তখন উনি রোহিঙ্গাদের পক্ষেই আমাদেরকে কীভাবে আশ্রয় দিতে হয় তাদেরকে সে ব্যবস্থা করেছিলেন। আজকে যখন দেখা যাচ্ছে যে তারা আমাদের দেশের যে অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা, এবং তাদেরকে এখন এইভাবে লালন পালন করা আসলে কোনো সরকারের পক্ষেই সম্ভব। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার স্ট্রং ভূমিকা নিচ্ছেন কীভাবে এদেরকে পাঠানো যায় ফেরত। সেজন্য সে জাতিসংঘে কিন্তু স্ট্রংলি প্রতিবাদ করে যাচ্ছেন, বারবার প্রতিবাদ করে যাচ্ছেন যে আমার পক্ষে এটা কোনোভাবে সম্ভব না। কারণ দিন দিন কিন্তু তারা এসেছিল 10 লাখ, হয়ে গেছে 18 লাখ। হ্যাঁ, এই যে বাড়তেছে, ক্রমে কিন্তু বাড়ছে, মনে হচ্ছে বাড়ছে না, আমরা কিন্তু হিসাব সঠিক দিতে পারছি না অনেক সময়। কারণ তাদের যে জন্ম হারটা এত বেশি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, বা আমাদের দেশে যারা এনজিওগুলো আছে সেই এনজিওগুলো সঠিক রিপোর্টও তৈরি করছে না যে কী পরিমাণ তারা জন্ম। এটা আমাদের দেশের জন্য কিন্তু বড় একটা মানে এটাকে কি বলা হয়, দেশের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। যে এইভাবে যদি রোহিঙ্গারা আমাদের দেশে থাকে এবং এইভাবে যদি দেশে তাদের প্রতিনিয়ত তাদের জন্মহার বাড়তে থাকে আর আমরা যদি না পাঠাতে পারি তাহলে আমাদের অবস্থা খুব খারাপের দিকে যাবে। সেই ক্ষেত্রে আমাদের দেশ নেত্রী এবং আমাদের যে প্রাইম মিনিস্টার যে ভূমিকাটা নিয়েছেন এবং জাতিসংঘের কাছে যে স্ট্রংলি যে প্রতিবাদ করে যাচ্ছেন এবং সমস্ত দেশগুলোর সাথে যে আলোচনা করে যাচ্ছেন প্রতিনিয়ত, এটা আসলে একটি এই ভূমিকা বলা চলে, যে প্রশংসনীয় ভূমিকা বলা চলে, যে এটাকে আমরা আসলে খুবই ভালো একটা উদ্যোগই বলতে পারি। এটা আমাদের জন্য খুবই ভালো। জি, আপনি চমৎকার বলছিলেন। জি, আমার জাতিসংঘ নিয়ে আরেকটি প্রশ্ন আছে। জি, হোয়াইট হাউসে অনুষ্ঠিত কোভিড-19 সামিটে করোনার টিকা সার্বজনীন গণপণ্য ঘোষণার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। 2022 সালের আগস্টে বাংলাদেশের 80% মানুষকে টিকার আওতায় আনা হবে বলেও তিনি জানিয়েছেন। কি বলবেন? দেখেন, প্রধানমন্ত্রীর প্রশংসা করে শেষ করা যাবে না। এই যে করোনার সময় যে ভয়াবহতা আমাদের দেশে হয়েছে, যেখানে আমরা একটা গরিব দেশ, সেই দেশের অর্থনৈতিক অবস্থা কতটা খারাপ, সেখানে কিভাবে টিকার শেষ ব্যবস্থা করা হয়েছে, এবং উনি যে এই জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গাতে সমবন্টন যে কথাগুলো তুলে ধরছেন, এটা কিন্তু বড় একটা সাহসিকতার ভূমিকা রাখে। সবাই কিন্তু বলতে পারে না এই কথা, এটা তার পক্ষে সম্ভব, আমার দেশ নেত্রী প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব যে এরকম একটা সাহসের ভূমিকা নিয়ে কথা বলেছে। কারণ এখানে কিন্তু অনেক অর্থনৈতিক জড়িত, অনেক রাজনীতি, বিশ্ব রাজনীতি জড়িত, বিশ্ব অর্থনৈতিক জড়িত। সেখানে আমাদের প্রধানমন্ত্রী যে সাহসিকতার সহিত বলছেন যে সমবন্টন, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে আজ ভাষণ দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। তার এই ভাষণে কি কি বিষয় গুরুত্ব পাবে বলে আপনি মনে করেন? দেখেন, আমাদের প্রধানমন্ত্রী এবার নিয়ে 18 বার বাংলায় জাতিসংঘে ভাষণ দিচ্ছেন, সম্ভবত এবার নিয়ে, তাই নয় কি? এরকমই হতে পারে, হয়তো 18 বার হবে। তো উনি সর্বদা কিন্তু জোর সহকারে এই যে জলবায়ু পরিবর্তন, করোনা, তারপর আমাদের যে রোহিঙ্গা ইস্যু, এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে তুলে ধরে আসছেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবারও সেম কাজটা উনি করবেন। রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তনে, যে জলবায়ু সম্পর্কে কিছুদিন আগে উনি যে আমাদের পুরস্কার পেয়েছেন, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। জি জি, ধন্যবাদ। আমরা এবার ই কমার্স প্রতারণা প্রসঙ্গে কথা বলতে চাই। ই কমার্স গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী রবিবার থেকে ডিজিটাল ই কমার্স অ্যাক্ট প্রণয়ন ও রেগুলেটরি অথরিটি গঠনের কার্যক্রম শুরু হচ্ছে। ধানমন্ডির আরেক প্রতারণা মামলায় একদিনের রিমান্ডে ই ভ্যালি রাসেল। টাকা ফেরতের দাবিতে ইয়রেঞ্জের গ্রাহকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত 10। কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? সময় উপযোগী এবং চমৎকার আলোচনা, আপনি চমৎকার প্রশ্ন করেছেন, এবং এটা এখনকার সময় খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা। এই যে ই কমার্স, বাণিজ্য মন্ত্রণালয় আরও আগে সচেতন হলে আরও ভালো হয়। 4টা মন্ত্রণালয় নিয়ে যে সচেতন হয়েছে, যে গভর্নমেন্টকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, এটা খুব একটা ভালো উদ্যোগ গভর্নমেন্টের। MLM এই পদ্ধতি কিন্তু সারা বিশ্বেই আছেন, কিন্তু আমাদের দেশে আসলে কোনো রুল অ্যান্ড রেগুলেশন ওইভাবে ছিল না। এখন বর্তমান গভর্নমেন্ট এই রুল অ্যান্ড রেগুলেশনটা করছে। এই রুল রেগুলেশনের ফলে হবে কি, একটা আওতার মধ্যে চলে আসবে। আমরা অনেকেই অনেক ধরনের ব্যবসা করতে চাচ্ছি, কিন্তু একটা মাধ্যম থাকতে হবে, একটা সিকিউরিটি ব্যবস্থা থাকতে হবে। সেই সিকিউরিটি আসলে আমাদের দেশে ছিল না। সেই জন্য কিন্তু দেখবেন এর আগে ডেস্টিনি হয়েছে, যুবক হয়েছে, বিভিন্ন ধরনের অকারেন্স আমাদের দেশে হয়েছে। এই বিভিন্ন ধরনের আইনের ফাঁক থেকে এরা বের হয়ে যাচ্ছে। তো বর্তমান গভর্নমেন্ট কঠিন কিছু আইন করছেন এবং 4টা মন্ত্রণালয় মিলে কিন্তু সেই আইনটা করে যাচ্ছেন। তো এটা খুবই একটা ভালো উদ্যোগ। আর
এই যে ই কমার্সে রাসেল সাহেব প্রায় 10,000 কোটি টাকার যে প্রতারণা, এটা আসলে খুবই দুঃখজনক। এক্ষেত্রে কিন্তু শুধু রাসেল সাহেবকে একা দোষ দিলেই হবে না, এক্ষেত্রে আমার মতো লোক বা আপনার মতো লোক বা আমাদের যারা শ্রোতা দর্শক আছেন বা গ্রাহক যারা আছেন, যারা তারা আসলে সবাই এটার সাথে কিছুটা হলেও পরোক্ষভাবে জড়িত আছি আমরা। কারণ আমরা একটা জিনিস জায়গায় ইনভেস্ট করবো, টাকা দেখবো, আমরা কিছু লোভ পেলে কি আমরা সেখানে যাব? আমরা কি সেটার ভ্যালু দেখবো না? সেটার ফেস ভ্যালুটা কত আছে, কি অবস্থা আছে, সেটাকে আমরা দেখবো না? আমরা কিন্তু দেখছি না। একটা জিনিস ডাবল দেবে, কিভাবে সে ডাবল দিবে সেটা তো আমাদেরকে দেখতে হবে। আমাকে যদি বলে তোমাকে 10 টাকা তুমি ইনভেস্ট করলে, তোমাকে আমি 20 টাকা না 30 টাকা দিয়ে দিলাম, এটা কীভাবে সম্ভব? 40 টাকা দিয়ে দিলাম, এটা কি সম্ভব? সেটা তো দেখতে হবে, দর্শকদেরকে বুঝতে হবে। যারা শোনেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, দর্শক শ্রোতাকে এবং গ্রাহকদেরকে সবাইকে, যে আপনারা এগুলো দেখে শুনে তারপর আপনাদেরকে ইনভেস্টটা আসতে হবে, না হলে তো আসলে প্রবলেম হবে। আমাদেরকে সচেতন হতে হবে। মেইন কথা হলো যে রাসেল সাহেবের মতো প্রতিনিয়ত রাসেল সাহেব তৈরি হবে। আমি ওনাকে খারাপ বলছি না, উনি অনেক ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, হয়তো সেটা উনি সাকসেস হতে পারেননি বা আনসাকসেস, সেটা আলাদা ব্যাপার, সেই তর্কে আমি যাচ্ছি না। এই রকমের অনেকেই হবেন। আমাদেরকে আসলে সচেতন হতে হবে। সব জায়গায় আমাদেরকে পা দিলে চলবে না, আমাদেরকে সঠিক জায়গাটা পা দিতে হবে। আর এই লোভনীয় অফার থেকে আমাদের ফিরে আসতে হবে। কারণ এর আগেও আমরা দেখেছি ডেস্টিনি থেকে আমরা কীভাবে প্রতারিত হয়েছিলাম। সেই অফারগুলো থেকে যদি আমরা সুন্দরভাবে ফিরে আসতে পারি, তাহলে আমাদের গ্রাহক যারা আছে তারা আজকে এই রাজপথেও নামতে হবে না, পুলিশের পিটানিও খেতে হবে না, কিচ্ছু করতে হবে না। জি, এই প্রসঙ্গে একটু বলি। আমাদের রাষ্ট্রপতি বলেছেন যে আগে গ্রাহকদের টাকা দিতে হবে, এরপরে হচ্ছে অন্য কথা। গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন যে আইন প্রণয়ন এটি আগেই হওয়া উচিত ছিল। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? রাষ্ট্রপতির এ ধরনের যে একটি আহ্বান, তিনি বলেছেন যে আপনার জনগণের টাকা আগে ফেরত দিতে হবে। জি, রাষ্ট্রপতি আসলে তো বলেছেন, উনি চমৎকার, তো আমাদের রাষ্ট্রপতি চমৎকার কথা বলেছেন, জনগণের টাকা তো অবশ্যই ফেরত দিতে হবে। জনগণের টাকা লুটতরাজ করে তারা দেশের বাইরে পাচার করবে আর আমাদের দেশের মানুষ না খেয়ে থাকবে, ঠিক আছে, আমাদের কষ্টের টাকা, এটা তো হতে পারে না। এটাকে অবশ্যই ফেরত দিতে হবে। রাষ্ট্রপতি তো চমৎকার কথা বলেছেন এবং এই টাকা ফেরত দেওয়ার জন্য যে আইনগুলো করা দরকার, সেই আইনগুলো তো আমি বললাম কিছুক্ষণ আগে যে 4টা মন্ত্রণালয় একত্রিত হয়েছে এবং 4টা মন্ত্রণালয় কিছুদিনের মধ্যে এটা একটা সমাধানের মধ্যে চলে আসে, যার যার কী অবস্থাটা করা যায় এবং সবাইকে যাতে টাকাটা ফেরত পায়, সাধারণ মানুষ যাতে তার টাকাটা ফেরত পায়, সেই নিশ্চয়তা অবশ্যই দিতে হবে। জি, এর বিকল্প নাই আসলে। জি, ধন্যবাদ। আমরা এবারে করোনা প্রসঙ্গে কথা বলতে চাই। জি জি, গত 24 ঘন্টায় করোনায় মারা গেছে 24 জন, শনাক্ত হয়েছে 1144 জন। শনাক্তের হার 4.61% নেমেছে। জি, কেমনটি প্রত্যাশা করেন? চমৎকার প্রত্যাশা, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আসলে 4.2 নিচে যদি থাকে তাহলে নর্মাল, যেটাকে বলা হয় আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে আছি। তো আসলে আমরা এখন নিয়ন্ত্রণের মধ্যে আছি, এটা সত্যি কথা। আমরা খুব ভালো একটা অবস্থান আছি, শুধু আমরা টোটাল বিশ্ব এখন একটু ভালো অবস্থানের ভিতরে আছে। এর প্রধান কারণটা হলো যে আমরা সঠিক সময় টিকা প্রদান করতে পেরেছি এবং আমাদের গণসচেতনতা তৈরি করতে পেরেছি। আমাদের রাষ্ট্র ক্ষমতা থেকে শুরু করে আমাদের যারা সোশ্যাল ওয়ার্ক করে যারা আছেন, তারা সবাইকে গণসচেতনতা তৈরি করার ফলে এই নিয়ন্ত্রণটা আসলে খুব সুন্দরভাবে করা সম্ভব হয়েছে। এবং অবশ্যই সরকারের পাশাপাশি, হ্যাঁ, সরকার তো এটা আসলে মেইন। আমি একটু আগে বলেছি রাষ্ট্র ক্ষমতা, মানে রাষ্ট্রে যারা আছেন, যারা সরকার গভর্নমেন্ট যারা আছেন, তারা কিন্তু মানে এটাকে কি বলা হয়, সঠিক সময় সঠিক ডিসিশন নিয়েছেন। আর সঠিক সময় সঠিক ডিসিশনটা নেওয়ার ফলে কিন্তু আজকে এই করোনার যে ভয়াবহতা একদম হ্রাস পেয়ে গিয়েছে, যেটা 4% নিচে চলে এসেছে। সামনে দেখা যাবে যে 1% নিচেও চলে আসবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। জি, আপনি জানেন যে গত 24 ঘন্টায় জি বাংলাদেশের 3টি বিভাগে জি একজনও মারা যায়নি। এটি নিশ্চয়ই একটি আশার কথা। জি জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা ডেঙ্গু প্রসঙ্গে একটু কথা বলতে চাই। জি, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 254 জন। এদের মধ্যে ঢাকাতেই 197 এবং ঢাকার বাইরে 57 জন। এবছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে 23% শিশু। আপনি কি মত দিবেন? চমৎকার প্রশ্ন, আপনাকে অনেক ধন্যবাদ। ডেঙ্গু আক্রান্ত সংখ্যা আসলে ঢাকাতে বেশি হবে। আমাদের ঢাকা তো বিশ্বের ভিতরে সবচেয়ে একদম নোংরা শহরের মধ্যে আছি আমরা। আমাদের সিটি কর্পোরেশনগুলো চেষ্টা করছে তাদের সাধ্যমতো তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এবং একই সাথে সাধারণ যারা সোশ্যাল ওয়ার্ক আছে তারাও তাদের স্থান থেকে চেষ্টা করছে। কিন্তু এত বড় শহর, এটা আসলে পরিষ্কার রাখা খুব কঠিন।
কোনো সরকারের পক্ষে আসলে একা রাখা সম্ভব না। এখানে আমার আপনার সবাইকে আসলে সচেতন হতে হবে। আর এই সচেতনটা যদি আমরা হতে পারি তাহলে কিছুটা হলে ডেঙ্গু সচেতন আমরা করতে পারবো। দেখা যাচ্ছে যে আমরা যদি বাড়ি বাড়ি যে প্রচারগুলো করে সাধারণ জনগণের ভিতরে একটা গণসচেতনতা তৈরি করা যায় কীভাবে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া যায়, সেটা যদি আমরা করতে পারি তাহলে অনেকটা রক্ষা পাবো। এখানে শুধু যে সরকার বা সিটি কর্পোরেশন দোষ দিয়ে বসে থাকবো আমরা হাত গুটিয়ে, তা কিন্তু নয়। আমাদের একটা সমস্যা হলো আমরা সরকার, সিটি কর্পোরেশন সবাইকে দোষ দিয়ে হাত গুড়িয়ে বসে থাকি। নিজের বাসায় কী অবস্থা, টবে পানি থাকে, এখানে সমস্যা থাকে, বিভিন্ন ধরনের সমস্যা, সেগুলো আমরা সচেতন হই না। আমি, আপনি বা আমরা যারা আছি সবাই কেউই হই না। তো এটা থেকে আগে আসলে নিজেদের সচেতন হতে হবে। নিজেরা যদি সচেতন হতে পারি অন্ততপক্ষে আমরা কিছুটা হলে রক্ষা পাবো। এই জন্য দেখা যাচ্ছে যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এই যে নর্দমাগুলো আছে, নর্দমাগুলো পরিষ্কার করতে হবে এবং এই পরিষ্কার করা একা সিটি কর্পোরেশনের পক্ষে আসলে সম্ভব না। আমাদের সিটি কর্পোরেশনের কর্মচারী বা তাদের যে আছে সেগুলো খুবই অল্প। সেই ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে যারা অর্গানাইজেশন আছে তারা যেটার সাথে একত্রে হাতে হাত মিলে কাজ করে তাহলে কিছুটা হলে আমরা এটার হাত থেকে রক্ষা পাবো। গ্রামে কিন্তু অনেক কম, কারণ গ্রামে এই ধরনের নর্দমা বা অন্য জিনিসগুলো আসলে গ্রামে নাই। সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে অনেকটা গ্রামে এটা থেকে মুক্ত থাকতে পারি। আর একটা প্রশ্ন করেছিলেন আপনি শিশুদের আক্রান্ত 23 ভাগ শিশু। আসলে সর্বসময় শিশুদের যে কোনো রোগী দ্রুত এফেক্ট হয়, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে শিশুদের। এই জন্য দেখা যাচ্ছে তারা খুব দ্রুত এটা আক্রান্ত হয়। শিশুরা সাধারণত ইদানিং এই করোনার সময় বাসায় আছে, বেশিরভাগ সময় দুপুরবেলা ঘুমাতে থাকে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মশারি টানানো হয় না। এই যে প্রবলেমগুলো হয় তারা একটু বেশি কামড় খাচ্ছে, সেগুলোর ফলে আসলে তারা একটু বেশি আক্রান্ত হচ্ছে। তো মেইন কথা হলো শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে। আমাদের শিশুরা তো এখন ঢাকা শহরে যে শিশুরা আছে দেখা যাচ্ছে যে আইপ্যাড, আইফোন, মোবাইল নিয়ে তারা বিছানার উপরে বসে বসে টিপছে, এদিকে যে মশায় কামড়াচ্ছে, আর ওদিকে যে এসির পানি বসে ওটার ভিতরে যে তৈরি হয়ে গেছে এডিস মশা। যে একটু আগেই বললাম যে আমরা নিজেরাই তো সচেতন না, অন্যদেরকে কি বলবো। তো আমরা বাচ্চাদেরকে আমার ঘরেই তো আমি সচেতন করতেছি না। বাসায় টপ আছে, টপে পানি পড়তেছে, আমার বাচ্চা এখানে আইপ্যাড, আইফোন বসে বসে টিপছে, আর ওদিকে মশার আমি এসি লাগিয়ে রাখছি বাসায়, সেই এসি থেকে এসে আমার বাচ্চাকে কামড়াচ্ছে। ঠিক আছে, সচেতন আমরা হচ্ছি না। আমাদেরকে আসলে সচেতন হতে হবে এবং বাচ্চাদেরকে এই সব ইলেকট্রনিক যে পণ্য, আমি এগুলোকে খারাপ বলছি না, এগুলো থেকে কিছুটা অবশ্যই দূরত্ব বজায় রাখা উচিত। এগুলো স্বাস্থ্যের জন্য কিছুটা ক্ষতিকর থাকে এবং আরও কিছু টেকনিক্যালি সমস্যা থাকে। প্রতিটা জিনিসের কিছু ভালো দিকও থাকে, কিছু খারাপ দিকও থাকে। যেটা ভালো দিক সেই ভালো দিকটি আমাদের নেওয়া উচিত, আর যেটা খারাপ দিক সেটা তো আসলে আমাদের কাউকে নেওয়া উচিত না, তাই না? তো সেই ক্ষেত্রে যে ওই পারপাসে আমরা যাচ্ছি না, যেহেতু আমরা একটা সমস্যা নিয়ে কথা বলছি, সেহেতু বাচ্চাদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। যদি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় তাহলে অটোমেটিক্যালি আসলে বাচ্চারা ডেঙ্গুর হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। জি, আপনাকে ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। শুনবো আপনার কথা একটি বিজ্ঞাপন বিরতির পর। জি দর্শক, আপনারা দেখছেন প্রশান্তি হাসপাতাল লিমিটেড সংবাদ শিরোনাম, পাওয়ার্ড বাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের আজকের অতিথি ক্যান্সার গবেষক, প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, সৈয়দ হুমায়ুন কবির। আমরা নিব ছোট্ট একটি বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যেই। প্রশান্তি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড 24 ঘন্টা স্বাস্থ্য সেবায় নিয়োজিত। মমতা ও সেবায় অনন্য এই হসপিটালে রয়েছে আন্তর্জাতিক মানের আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিসিইউ, এইচডিইউ। রয়েছে হাই কেয়ার ইউনিট, 24 ঘন্টা জরুরি সেবা সহ রয়েছে সব ধরনের জেনারেল সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি, নিউরো সার্জারির সুব্যবস্থা। মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, হৃদরোগ সহ সকল বিভাগের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কনসালটেশন। রয়েছে বিশেষায়িত ট্রমা সেন্টার, সিআম প্রযুক্তিতে পেইন, হাড় ভাঙ্গা, কিডনি পাথর ও স্পাইন সার্জারি। স্বল্প খরচে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা নর্মাল ডেলিভারির সুব্যবস্থা। আধুনিক সরঞ্জাম সম্বলিত স্বয়ংসম্পূর্ণ ওটি কমপ্লেক্স, পূর্ণাঙ্গ প্যাথোলজিক্যাল ল্যাব, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম সহ সকল পরীক্ষা দ্রুততম সময়ে করা হয়। শীতাতপ নিয়ন্ত্রিত জেনারেল ওয়ার্ড কেবিন, পরিচ্ছন্ন পরিবেশ সহ মুমূর্ষু রোগীদের জন্য রয়েছে আইসিইউ অ্যাম্বুলেন্স সেবা।
আজই যোগাযোগ করুন প্রশান্তি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড, মালিবাগ মোড়, ঢাকা 1217। হটলাইন 0222222878। দর্শক, আপনাদের আরও একবার শুভেচ্ছা। আপনারা দেখছেন প্রশান্তি হাসপাতাল লিমিটেড সংবাদ শিরোনাম, পাওয়ার্ড বাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের আজকের অতিথি ক্যান্সার গবেষক, প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, সৈয়দ হুমায়ুন কবির। চলে যাচ্ছি আমরা অতিথির কাছে। জনাব হুমায়ুন কবির, আমরা বিরতির পূর্বে বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম। এবার আমরা বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপন প্রসঙ্গে কথা বলতে চাই। আগামীকাল শনিবারের মধ্যেই বিদেশগামীরা বিমানবন্দরের পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষা করে বিদেশ যেতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাকিটা আপনার কাছ থেকে শুনতে চাই। চমৎকার প্রশ্ন করেছেন। বর্তমানে আসলে আমাদের এই যে বিমানবন্দরে যে এক ধরনের প্রবলেমটা তৈরি হয়েছে, যারা বিদেশে যেতে পারছে না, যাত্রীরা একদম যেতে পারছে না, বিভিন্ন প্রবলেমগুলো হচ্ছে যে করোনা টেস্টের জন্য, সেই জন্য যে পিসিআর ল্যাবটা বসিয়েছে, এটা কিন্তু একদম সময়োপযোগী পদক্ষেপ। এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে আসলে ধন্যবাদ পাওয়ারই যোগ্য একদম। অবশ্যই সেক্ষেত্রে প্রাইম মিনিস্টার হস্তক্ষেপ ছিল এবং সেটা খুব দ্রুত ভাবে করেছে। 3500 থেকে 4000 লোক যে ডেইলি এখন এটাকে টেস্টের আওতার মধ্যে চলে আসতে পারবে, এটা আসলে খুবই একটা ভালো উদ্যোগ। তার ফলে কি হচ্ছে যে লোকগুলো খুব দ্রুত দেশের বাইরে যেতে পারে না, লোকগুলো গ্রাম থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে, তারা হেনস্থ হচ্ছে এক ধরনের। এই হেনস্থ থেকে কিছুটা হলেও আসলে বেঁচে যাবে। এটা আসলে খুব একটা ভালো পদক্ষেপে বলা চলে। জি, এবং আপনি জানেন যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে প্রতিদিন 3.5 থেকে 4000 করোনা টেস্ট করা সম্ভব হবে। জি, এবং সেখানে তিনি আরো বলেছেন যে 12টি মেশিন বসানো হবে, যা 6টি প্রতিষ্ঠানের মাধ্যমে 6টি ল্যাবের মাধ্যমে সমাপ্ত হবে। জি, এ বিষয়ে কি বলবেন? এটা তো আসলে খুবই একটা ভালো উদ্যোগ। এই যে যারা বিদেশে যাচ্ছে, এই যে দুবাই আছে, সৌদি আরব আছে, একদম যারা আমাদের দেশের সন্তানরা, যাদের চাকরি ওখানে সময় শেষ হয়ে যাচ্ছে, বিষয় জটিলতা তৈরি হয়ে যাচ্ছে, তাদের ওখানে জব রেসপন্সিবিলিটি তৈরি হয়ে যাচ্ছে, যেতে পারছে না। এটার ফলে কতটা দ্রুত যেতে পারবে তারা, এটা আসলে খুবই একটা ভালো উদ্যোগ। এটাকে চমৎকার একটা উদ্যোগ। এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে আসলে ধন্যবাদ দিতেই হয়, না দিলে আসলে চলেই না একদম। হ্যাঁ, জি, আপনি যেমনটি বলছিলেন এই আলোচনায় যে এখানে বিমানবন্দরে আপনার পিসিআর স্থাপনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান রয়েছে। আমি বলবো যে সত্যিকার অর্থেই এই পিসিআর ল্যাব স্থাপনের যিনি মূল উদ্যোক্তা, তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি তাকে কিভাবে সাধুবাদ জানাবেন? আসলে তাকে সাধুবাদ দিয়ে তো শেষ করা যাবে না। এই যে করোনা থেকে শুরু করে এই পর্যন্ত সর্বক্ষেত্রে এই দেশের সাধারণ জনগণের পাশে যেভাবে আমাদের বর্তমান দেশনেত্রী দাঁড়িয়েছেন, এটা আসলে এক ধরনের বিরল। অন্যান্য দেশগুলোর দিকে আপনারা তাকান, তাহলে আপনারা দেখবেন যে আসলে তাদের অবস্থা আমাদের অবস্থা। আমরা একটু আগে বলেছিলাম যে আমরা একটা গরিব দেশ, ঠিক আছে? এখন গরিব বলা চলবে না, আমরা তো একটা অবস্থানে চলে আসছি, উন্নয়নশীল দেশে চলে আসছি। এখন আমরা আসলে ইসে নাই। তো সেই হিসাবে কিন্তু অন্যান্য দেশের তুলনায় যে টিকা দেওয়া হয়েছে, তার তুলনাটা যদি আমরা চিন্তা করি, অনেক অবস্থা কিন্তু আমাদের ভালো। এই জন্য আসলে প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিতেই হবে এবং খুবই একটা ভালো পদক্ষেপ নিয়েছেন। হ্যাঁ, জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু ব্যাংক পাড়া থেকে ঘুরে আসতে চাই। জি, আপনি জানেন যে গতকাল ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার ভল্টে 19 কোটি টাকার গড়মিলের একটি ঘটনা ঘটেছে, যা নিয়ে ব্যাংক পাড়ায় তোলপাড় চলছে। ভল্টে থাকার কথা ছিল 31 কোটি টাকা, আছে 12 কোটি টাকা। জি, 19 কোটি টাকার হিসাব দিতে পারছে না ব্যাংক। ব্যাংকিং সময়ের বাইরে এক গ্রাহককে 19 কোটি টাকা দেওয়ার অভিযোগ উঠেছে ব্যাংকের বিরুদ্ধে। ব্যাংকিং আওয়ারের বাইরে কোনো গ্রাহককে টাকা দেওয়ার কোনো নিয়ম আছে কিনা, এ ব্যাপারে আপনি কি বলবেন? আসলে অনেক সময় অনেক ধরনের নিয়ম থাকে না। এটা বাংলাদেশ ব্যাংকের কিছু রুল অ্যান্ড রেগুলেশন আছে, বাংলাদেশ ব্যাংক এই রুল অ্যান্ড রেগুলেশন ফলো করে। তো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু আগে বলি, ওখানে সম্ভবত ইউনিয়নের 3 জন কর্মকর্তাকে মনে হয় বরখাস্ত করেছেন অলরেডি। তারা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। আর বাংলাদেশ ব্যাংক তো সামনে এটা আরও দেখবে, তারা যাচাই করে দেখবে যে এটা আসলে কেন হয়েছে। বাংলাদেশ ব্যাংক এই জিনিসটা অবশ্যই দেখবে।
তো কিছু কিছু ক্ষেত্রে আসলে ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে ছাড় দিতে হয় ভিআইপি কাস্টমারদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আসলে অনেক টেকনিক্যালি প্রবলেম হয়। তো হয়তো সেরকম কোনো কিছু হতে পারে, সেটা আসলে বাংলাদেশ ব্যাংক তদন্ত করবে বা আমাদের যারা আছেন তারা তদন্ত করে দেখবে ব্যাংকগুলো আসলে কেন এটা হয়েছে। আর অলরেডি তো তারা 3 জন কর্মকর্তাকে মানে বরখাস্ত করেই দিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু ব্যাংক পাড়া থেকে রাজনীতির অঙ্গন থেকে ঘুরে আসতে চাই। জি জি। 3 বিভাগের তৃণমূল নেতাদের সাথে সিরিজ বৈঠক করেছে বিএনপি। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না গিয়ে দাবি আদায় রাজপথের আন্দোলনের বিকল্প নেই বলে মত দিয়েছেন বিএনপি নেতারা। অপরদিকে বিএনপি নির্বাচনে আসছে না বলে জনগণ নির্বাচনমুখী হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আপনার বিশ্লেষণ শুনতে চাই। আসলে তারা বিএনপি বা অন্য যারা আছেন তারা এখন যে তাদের যেটা নিয়ে তারা আমরা দেখলাম, তারা সেই পুরানো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলছেন, যেটা তো আসলে বিলুপ্তি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই বিলুপ্তিটা নিয়ে যদি এখন তারা নতুন করে কথা বলে, সেটা তো আসলে কিছুই করা সম্ভব না। সেটা আবার নতুন করে যদি দেশে আইন আবার আসে, আইন থেকে হয়, সেটা আসলে সংসদীয় আইন কি বলবে, সে আইন থেকে আসতে পারে। আর রাজনীতি করোনা উপলক্ষে তো অনেকদিন পর্যন্ত স্টপ ছিল, মাঠ ঠান্ডা ছিল একদম, ঠিক আছে। তো তারা যেহেতু বিরোধী দল আছেন, তারা চেষ্টা করবেন জানিয়েছেন। জি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, টিকার ব্যাপারটা হলো যে আমরা কিছুদিন আগে সবাই কিন্তু মোটামুটি ঢাকাতে যারা আছে এবং গ্রামগঞ্জে যারা আছে, প্রথমত আমরা টিকা দিতেই চাইনি, তাই না? তো সরকার কিন্তু অনেকগুলো পদ্ধতিকে ফলো করে টিকাটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আমরা টিকা সম্পর্কে বিভিন্ন ধরনের কথা শুনেছি। এখন দেখা যাচ্ছে যে এই যে বিদেশে যেতে হলে টিকা দিতে হবে, আপনি কোথাও যেতে হলে সেখানে টিকা দিতে হবে কিছুদিন পর, সবগুলো এই যে সরকার যেটা করেছে, এটা কিন্তু প্রতিটা পদক্ষেপ খুব ভালো। প্রথম অবস্থা আমরা কেউ টিকা দিতে চাই না, পরবর্তীতে আমরা টিকা দেওয়ার জন্য কিন্তু আমরা সিরিয়াল লাইনেও দাঁড়াচ্ছি। তো এই যে সরকার চেষ্টা করছে যে টিকাগুলো কিভাবে এনে সাধারণ মানুষের ধার প্রান্তে পৌঁছে দেবে, এটা আসলে সরকার একটা চমৎকার উদ্যোগ। এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাতে হচ্ছে। হ্যাঁ জি, আপনি জানেন যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী জি তিনি বলেছেন যে 12 বছরের নিচে অথবা 12 বছরের উপরে 12 থেকে 18 বছর ছেলে মেয়েদের জন্য ফাইজারের টিকা তিনি প্রিফার করেছেন। বিশ্বের অন্যান্য যে উন্নত কান্ট্রিগুলি আছে সেখানে ফাইজারের টিকাকে তারা সাজেস্ট করেছেন। আমাদের স্বাস্থ্যমন্ত্রীও এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন। এজন্যই হয়তো 71 লাখ যে পিস টিকা এটা বাংলাদেশে এসেছে। এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমাদের তো স্কুলগুলো খুলে দিচ্ছে, যেহেতু স্কুলগুলো খুলে দিচ্ছে, বাচ্চাদের তো টিকার আওতার মধ্যে নিয়ে আসতে হবে। তো সেহেতু এই টিকাটা যদি বাচ্চাদের ভিতরে দেওয়া যেতে পারে, তাহলে স্কুলগুলো খুব ভালোভাবে মোটামুটি খুলতে হবে। দীর্ঘদিন পর্যন্ত আমাদের পড়াশোনা বাচ্চাদের হচ্ছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাসা থাকছে, অনলাইনে ক্লাস হচ্ছে। আসলে অনলাইনে ক্লাস আর ফিল্ডে ক্লাস তো আসলে এক না। তো স্বাস্থ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, এটা খুব ভালো একটা উদ্যোগ, যে বাচ্চাদের ভিতরে যদি ইঞ্জেকশন দিয়ে তারপর হলো তাদেরকে যদি নিয়ে আসা যায়, স্কুলগুলোতে ফিরিয়ে নিয়ে আসা যায়, এটা খুব ভালো উদ্যোগ নিঃসন্দেহে। জি, আমরাও সেই প্রত্যাশায় রইলাম। জনাব হুমায়ুন কবির, আমাদের অনুষ্ঠান আমরা একদম শেষ প্রান্তে। আপনি আপনার মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাজ টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রশান্তি হাসপাতাল লিমিটেড সংবাদ শিরোনাম, পাওয়ার্ড বাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ছিলেন ক্যান্সার গবেষক, প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, সৈয়দ হুমায়ুন কবির। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং রাজ টিভির সাথেই থাকুন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.